frequency response of non-compensated operation amplifier. তো লাস্ট ক্লাসে আমরা এর আগে compensating network কি, two types of operation amplifier আছে, internally compensating network, externally compensating network. compensating network আমরা কেন ইউজ করি, এটা ইউজ করলে আমাদের কি সুবিধা হয়, বিভিন্ন মানের ক্যাপাসিটর রেজিস্টর এর জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হয়, এটা আমরা আলোচনা করছি। এবং এখানে একটা কানেকশন দেওয়া ছিল যেখানে আমরা কম্পেনসেটিং নেটওয়ার্ক কিভাবে ইউজ করি সেখানে দেওয়া আছে। সাধারণত একটা ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর একটা রেজিস্টর ইউজ করে আমরা এই কম্পেনসেটিং নেটওয়ার্কটা আমরা কানেক্ট করে থাকি। তো এখন এর পরের টপিক শুরু করব। এখন তার আগে আমরা দেখি ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ নন কম্পেনসেটেড অপারেশন অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, অপারেশন অ্যাম্প্লিফায়ার আমরা জানি যে কিছু কিছু অপারেশন অ্যাম্প্লিফায়ারের ভিতরে ইন্টারনালি কম্পেনসেটিং নেটওয়ার্ক থাকে এবং কিছু কিছু অপারেশন অ্যাম্প্লিফায়ারের মধ্যে ইন্টারনালি কম্পেনসেটিং নেটওয়ার্ক থাকে না। এই জিনিসটা আমি গত ক্লাসে আলোচনা করছি, যেখানে যেটা বললাম ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ নন কম্পেনসেটেড অপারেশন অ্যাম্প্লিফায়ার। এই যে আমরা এই চিত্রটা দেখতেছি, এই চিত্রে এটাই হলো ওই গত ক্লাসে যেটা আলোচনা করছি সেটা। অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাপাসিটর এবং রেজিস্টরের জন্য কম্পেনসেটিং নেটওয়ার্কের কারণে আমাদের এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে কি ধরনের পরিবর্তন আসে সেটাই এখানে আলোচনা করা হয়েছে। অপারেশন অ্যাম্প্লিফায়ার রিকোয়ার্ড এক্সটার্নাল কম্পেনসেটিং কম্পোনেন্টস আর কল নন কম্পেনসেটেড অপারেশন অ্যাম্প্লিফায়ার। যেগুলোতে এক্সটার্নাল কম্পেনসেটিং নেটওয়ার্ক লাগে সেগুলোকে বলা হয় নন কম্পেনসেটেড অপারেশন অ্যাম্প্লিফায়ার। দেয়ার আর সামটাইমস কল্ড tailored frequency response operation amplifier because the user has to provide the compensation if it is needed to tailor the response. আচ্ছা, মোটামুটি এইখানে যে ক্লাসগুলো কত ক্লাসে যেগুলো আলোচনা করছে সেগুলো আলোচনা করা আছে। এখানে 709C একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের আমরা এখানে কানেক্ট করছি বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, C1 রাখছি 10, R1 রাখছি, C2 রাখছি। তারপর আমাদের দেখছি যে এখানে ব্যান্ডউইথ 5 কিলোহার্টজ হয়েছে। আমাদের এই আর এর মান চেঞ্জ করলাম, সি এর মান চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমরা ব্যান্ডউইথ দেখলাম, পরে 100 হার্টজ হয়ে গেল, অর্থাৎ 5 কিলোহার্টজ থেকে 100 হার্টজ। এরকম ভাবে আমরা দেখতেছি যে ক্যাপাসিটর রেজিস্টার ইন্ডাক্টরের মান চেঞ্জ করার সাথে সাথে আমাদের ব্যান্ডউইথের মান বিভিন্ন ধরনের পরিবর্তন হইতেছে। তো এইগুলোই হলো আমাদের মোটামুটি ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ নন কম্পেনসেটেড অপারেশন অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, তো এগুলো মোটামুটি গত ক্লাসে আমরা আলোচনা করছি। আচ্ছা, আজকে যে টপিকটা আমি শুরু করব সেটা হলো কজেস অফ চেঞ্জিং গেইন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে এই বইয়ে যেগুলো আছে এগুলোই আমি শীটের ভিতরে এখানে মোটামুটি একটু শর্ট করে লেখা আছে আর কি, আর কিছু না, বই থেকেই। আচ্ছা, কজেস অফ চেঞ্জিং গেইন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এখন সাধারণত আমরা যদি কোনো একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারে দেখি যে এর সাধারণত দুইটা জিনিসই পরিবর্তন হয়, একটা হলো গেইন এবং আরেকটা হলো এর ফ্রিকোয়েন্সি, তাই না? অর্থাৎ এর ব্যান্ডউইথ পরিবর্তন হয় এবং গেইন পরিবর্তন হয়। হ্যাঁ, বলো। হ্যাঁ না স্যার, কেবল স্যার কানেক্ট হইলাম স্যার, এজন্য সালাম দিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কজেস অফ চেঞ্জিং গেইন এন্ড ফ্রিকোয়েন্সি। তো মোটামুটি এর দুইটা কারণ, এক হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস, এক হলো সেমিকন্ডাক্টর ডিভাইসের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে আমাদের গেইন এন্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। আর দুই নাম্বার কারণ হলো কনস্ট্রাকশন অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার। অপারেশন অ্যাম্প্লিফায়ারে ইন্টারনাল কনস্ট্রাকশনের কারণেও আমাদের গেইন এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। তো এগুলো মোটামুটি আমরা জানি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস এবং কনস্ট্রাকশন অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার। গত ক্লাসে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করছি। আজকে আমরা দেখব হাই ফ্রিকোয়েন্সি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, তার আগে বলি কজেস the gain of an operation amplifier to roll off after a certain frequency reached. এখন ঘটনা হলো এই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা দেখা গেছে যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পরে আমাদের এই গেইনটা আমাদের কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের কমতে থাকে। এই ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের কমতে থাকে। এই কমতে থাকার পিছনে কারণটা কি? এটাই কজেস দি গেইন অফ অ্যান অপারেশন অ্যাম্প্লিফায়ার টু রোল অফ, অর্থাৎ আমাদের যে ডিক্রিজ হইতে থাকে, আমাদের কিছুক্ষণ পরে
আফটার এ সার্টেন ফ্রিকোয়েন্সি রিচ, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আসার পরও যে আমাদের এই গেইনটা ডিক্রিজ হইতে থাকে অপারেশন অ্যাম্পলিফায়ারের, এর কারণটা কি? এর কারণটা হলো দেয়ার মাস্ট বি ক্যাপাসিটিভ কম্পোনেন্ট ইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান অপারেশন অ্যাম্পলিফায়ার সিন্স ইটস রেজিস্ট্যান্স ডিক্রিজেস অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস। গত ক্লাসে যেটা আলোচনা করছি এর একটা কারণ হলো আমাদের এই কম্পোনেন্টগুলোর মধ্যে, আমাদের এই ডিভাইসের মধ্যে বেশ কিছু ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে। অর্থাৎ কোনো এক ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা যদি মনে করি যে একটা অপারেশন অ্যাম্পলিফায়ারে বিভিন্ন ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি কম্পোনেন্ট থাকে, যে ক্যাপাসিটি কম্পোনেন্ট থাকার কারণে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের রিঅ্যাক্টেন্স কমে যায়, কারণ ক্যাপাসিটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়লে রিঅ্যাক্টেন্স কমে যায়, যে কারণে আমাদের দেখা যায় ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের এই গেইনের এই পরিবর্তন হয়। এটা এখন এই ক্যাপাসিটিভ কম্পোনেন্ট গুলো আসলে টু মেজর সোর্সেস আর রেসপন্সিবল ফর ক্যাপাসিটিভ ইফেক্ট। এই ক্যাপাসিটিভ ইফেক্টটার কারণে আমাদের দুইটা মেজর সোর্স আছে যেগুলো রেসপন্সিবল। অর্থাৎ কোন একটা ডিভাইসের মধ্যে আমাদের দুইটা মেজর সোর্স থাকে এই ক্যাপাসিটরের। এই দুইটা মেজর সোর্সের মধ্যে একটা হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস, এক নাম্বার হলো যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস। ওই যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেই ডিভাইসগুলোর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ যেমন আমরা বলতে পারি রিকল দ্যাট অপারেশন অ্যাম্পলিফায়ার আর কানেক্টেড অফ বিজেটিস এন্ড ফেটস। আমরা অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে কি অসংখ্য বিজেটি এবং ফেট কানেক্টেড থাকে, হুইচ কন্টেইনস জাংশন ক্যাপাসিটর, যেগুলোতে আমাদের কি থাকে জাংশন ক্যাপাসিটর থাকে। আমরা জানি বিজেটি এবং ফেটের ভিতরে এক ধরনের জাংশন ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয়, তাই না? ফেট বিজেটিতে জাংশন ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয় না? জি স্যার। স্যার জাংশন স্যার ক্যাপাসিটরটা কেমন হয়? হ্যাঁ, জাংশন ক্যাপাসিটর ক্রিয়েট হয় কিভাবে দেখায় বিজেটিতে। বিজেটি মানে কি? বিজেটি দেখায়। ফেটেরটা পারবা, ফেটেরটা সোজা। ফেটেরটা কি থাকে? ফেটে এখানে একটা গেট থাকে, এখানে একটা গেট থাকে, এখানে একটা গেট থাকে। এখানে যদি আমি পজিটিভ চার্জ দেই এখানে একটা নেগেটিভ চার্জের চ্যানেল ক্রিয়েট হয়, তাই না? এই তো একটা চ্যানেল ক্রিয়েট হয়। তাহলে এখানে পজিটিভ চার্জ দিলাম, এখানে নেগেটিভ চার্জের চ্যানেল দিলাম। আর এটা কি? এটা হলো ইনসুলেটর। হ্যাঁ, তাহলে দেখো যে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ মার্সাল ইনসুলেটর, এটা তো একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর হয়ে গেল না? জি স্যার। এরকম ভাবে আমাদের ক্যাপাসিটর শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় ক্যাপাসিটর ক্রিয়েট হতে পারে। যেমন ধরো এখানে যদি আমাদের থাকে এন টাইপ ম্যাটেরিয়াল, এখানে যদি থাকে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল, তাহলে এইখানে আমাদের যে ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয় এই পি এন জাংশনের মধ্যে, এটা কি? এটা একটা ব্যারিয়ার হিসেবে ক্রিয়েট করে। এখানে নেগেটিভ চার্জ থাকে, এখানে থাকে নেগেটিভ চার্জ, এখানে থাকে পজিটিভ চার্জ। তাহলে কি এটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে, এটা একটা এই জাংশনটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে। আবার বিজেটির ক্ষেত্রে কি হয়? বিজেটির ক্ষেত্রে পিএনপি জাংশন, তাই না? জি স্যার। এনপিএন জাংশন, এনপিএন জাংশন। মাঝখানে কি থাকে? মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন থাকে, মাঝখানে একটা ডিপ্লেশন। জি স্যার। তাহলে কি ডিপ্লেশন লেয়ার থাকে। এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করতেছে, এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করতেছে না? এখানেও একটা ক্যাপাসিটর ফর্ম করতেছে। হ্যাঁ জি স্যার। অর্থাৎ আমরা বলতে পারি যে এইভাবে আমাদের কালেক্টর, বেস, কালেক্টর, এমিটার বিভিন্ন টার্মিনালের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম করে। হ্যাঁ বলো, বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, এই ক্যাপাসিটর ফর্মগুলোর কারণে আমরা বলতে পারি যে যেহেতু এই বিজেটি এবং ফেট দিয়ে যে কোনো ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ার তৈরি করা হয়, সেই কারণে আমরা বলতে পারি যে এর ভিতরে এক ধরনের ক্যাপাসিটিভ ইফেক্ট থাকে। ঠিক আছে, এটাই বললাম। we call that operation amplifier are composed of BJTs and FETs which contains junction capacitor, যেগুলোতে ভিতরে আমাদের এই জাংশন ক্যাপাসিটর থাকে, যেগুলো আমরা আলোচনা করলাম। These junction capacitor are very small, এই জাংশন ক্যাপাসিটরের মান হলো অনেক স্মল, পিকোফ্যারাড রেঞ্জের, and act as an open circuit at low frequencies, এবং এগুলো ওপেন সার্কিট হিসেবে ক্রিয়েট করে যখন ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে। কারণ ক্যাপাসিটর লো ফ্রিকোয়েন্সিতে আমাদের ওপেন, একটা ক্যাপাসিটর ভিতর দিয়ে যখন কোনো ধরনের ফ্রিকোয়েন্সি কম থাকে, লো ফ্রিকোয়েন্সিতে একটা ক্যাপাসিটর হলো একটা ওপেন সার্কিট, অর্থাৎ ক্যাপাসিটরের ভিতর দিয়ে ডিসি পাস করে না। আমরা জানি ক্যাপাসিটরের ভিতর দিয়ে ডিসি
পাস করে না, কারণ ডিসি এর কোনো ফ্রিকোয়েন্সি নাই। সুতরাং এটা তখন একটা ওপেন সার্কিট। কিন্তু ক্যাপাসিটরের ভিতরে এসি পাস করে কেন? কারণ এসির ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি যত জি স্যার। বাড়বে আমাদের ক্যাপাসিটরের ভিতরতে কারেন্ট ফ্লো তত বাড়বে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে কারেন্ট ফ্লো তত বাড়বে। এই কারণে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কারেন্ট ফ্লো বাড়ে, ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে আমাদের এটা ওপেন সার্কিট হিসেবে ট্রিট করে। এই কারণে দেখা যায় দিস জাংশন ক্যাপাসিটর খুব লো হওয়ার কারণে এবং অ্যাক্ট এজ এ ওপেন সার্কিট এট লো ফ্রিকোয়েন্সিজ বাট টেক ফাইনাইট ভ্যালু এট হায়ার ফ্রিকোয়েন্সি। কিন্তু একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে আমাদের এখানে এটা আমাদের কারেন্ট ফ্লো করে, সুতরাং এটা একটা হায়ার ভ্যালু অ্যামাউন্ট অফ কারেন্ট এখান থেকে ফ্লো করে। ইনফ্যাক্ট as frequency increased the reactance of this capacitor decrease। মানে আমরা কি বলতে পারি, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রিঅ্যাকট্যান্স কমতে থাকে, রিঅ্যাকট্যান্স কমলে কারেন্ট ফ্লো বাড়ে, তাই না? জি স্যার। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? না স্যার, না স্যার, না স্যার। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে আমরা কি দেখতেছি, আমাদের রিঅ্যাকট্যান্স কমে যাইতেছে। এই রিঅ্যাকট্যান্স কমার কারণে আমাদের দেখা যাইতেছে যে আমাদের গেইনটা আমাদের কমে যাইতেছে, এবং একই কারণে আমাদের এখানে যে গেইনটা কমে যাইতেছে, এবং আমরা এখানে বলতে পারি আমাদের এই ফ্রিকোয়েন্সিটা বাড়ার সাথে ব্যান্ডউইথটাও চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো স্যার, কথা বলে থেমে যায় ওরা। স্যার বলা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ভাই। স্যার মিজান ক্লাসে আসছে। স্যার মিজান শুধু আপনার ক্লাসটা মাঝে মাঝে করে, কিন্তু অন্য কোনো স্যারের ক্লাস করে না স্যার। হ্যাঁ, মিজানের বিরুদ্ধে অন্য স্যারেরা আমার কাছে অভিযোগ করতেছে যে মিজান ক্লাসে আসে না, মিজান ক্লাসে আসে না। জি ঘটনা স্যার, কি? মিজানের বাসায় ফোন দে, ফোন দে। স্যার এখন থেকে ক্লাস মিস হবে না। তোমার তো সব স্যার অভিযোগ করছে তোমার বিরুদ্ধে যে ক্লাস করো না, ক্লাস করো স্যার, না। স্যার ও প্রতিবার এই কথাই বলে, কিন্তু ক্লাস করে না স্যার। জরিমানা খাবা, বুঝো, জরিমানা আছে কিন্তু। স্যার আছে এবার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। তাহলে এটা তো বুঝতে পারলাম যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইসের কারণে আমাদের এই গেইন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। এবং দুই নাম্বার কারণটা কি? দুই নাম্বার কারণ হলো সোর্সটা হলো ক্যাপাসিটরের দুই নাম্বার সোর্সটা কি? দুই নাম্বার হলো দি ইন্টারনাল কনস্ট্রাকশন অফ অ্যান অপারেশন অ্যাম্পলিফায়ার। একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ইন্টারনাল কনস্ট্রাকশন। এখন একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে শুধুমাত্র যে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস থাকে তা কিন্তু না। একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ক্যাপাসিটরও থাকতে পারে, তাই না? মানে অরিজিনাল ক্যাপাসিটর কানেক্টেড থাকতে পারে। অর্থাৎ ইন এ সেকেন্ড সোর্স অফ ক্যাপাসিটিভ ইফেক্ট কি সেটা, ইন অপারেশন অ্যাম্পলিফায়ার এ নাম্বার অফ transistor as well as resistor and sometimes a capacitor are integrated on the same material called a substrate। এখন যে কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্টেড ইন্টিগ্রেটেড করা থাকতে পারে, যেমন রেজিস্টর ইন্টিগ্রেটেড থাকতে পারে এবং ক্যাপাসিটর এখানে কানেক্টেড করা থাকতে পারে, এবং সেই সাথে আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর তো কানেক্টেড করা থাকেই, তাই না? জি স্যার। The substrate acts as an insulator। অর্থাৎ আমরা বলতে পারি এই সাবস্ট্রেট নিজেই acts as an insulator হিসেবে কাজ করে and helps to separate these components। এখন ধরো এই কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সের মাঝে এই সাবস্ট্রেটটা একটা নিজেই একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। জি স্যার। various components are connected by conducting path। এই বিভিন্ন কম্পোনেন্ট গুলো বিভিন্ন ধরনের তারের মাধ্যমে, কন্ডাক্টিং পাথের মাধ্যমে কানেক্টেড থাকে, and the paths are separated by insulator। এবং এই পাথগুলো বিভিন্ন ইনসুলেটর দিয়ে সেপারেট করা থাকে। however whenever two conducting paths are separated by insulator it acts as a capacitor। যখন দুইটা কন্ডাক্টিং পাথ একটা ইনসুলেটর দ্বারা সেপারেটেড থাকে তখন সে নিজেই একটা ক্যাপাসিটর হিসেবে ট্রিট করে। this means that because of its construction an operation amplifier may contain a number of such stray capacitance। আচ্ছা, জিনিসটা একটু ড্র করে আমি দেখাই। ইয়েলো কালার নিলাম। হ্যাঁ, মনে করো এটা একটা সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, ঠিক আছে?
এখানে আমি বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করছি। ধরো বিজেটি আছে, ফেট আছে, রেজিস্টার কানেক্ট করছি, ক্যাপাসিটর কানেক্ট করছি। যে কোনো একটা কি বলে সেমিকন্ডাক্টর ডিভাইসকে যখন আমরা কি বলে ফ্যাব্রিকেট করি, ফ্যাব্রিকেশন টেকনোলজি ইউজ করে যখন এগুলোকে কোনো একটা ছোট্ট একটা চিপের মধ্যে বসাই, তখন সাধারণত কি করা হয়, যে কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে, যেমন ধরো মনে করো এখানে একটা পি টাইপ সাবস্ট্রেট দিলাম অথবা এন টাইপ সাবস্ট্রেট নিলাম, মনে করো এটা একটা পি টাইপ সাবস্ট্রেট, পি টাইপ ম্যাটেরিয়াল আমি একটা সাবস্ট্রেট নিছি, অথবা যে কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভিতরে আমি কি করব, বিজেটি কানেক্ট করতে পারি, রেজিস্টার কানেক্ট করতে পারি, ক্যাপাসিটর কানেক্ট করতে পারি। এই কানেকশন গুলোকে একটার সাথে আরেকটা আমি কি করতে পারি, বিভিন্ন কন্ডাক্টর দ্বারাও কানেক্ট করতে পারি। না মনে করো এখানে একটা বিজেটি আছে, এখানে একটা বিজেটি আছে, এই বিজেটির সাথে মনে করো এখানে একটা ফেট আছে, আমি একটা কানেকশন দিছি, এখানে একটা তার দিয়ে একটা কানেকশন, তার দিয়ে কানেকশন দিছি। আবার ধরো এখান থেকে একটা তার বের করছি, ধরো এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার ড্র করছি, না এইভাবে সেপারেট করছি। না এই যে বিভিন্ন ধরনের কানেকশন তার দিয়ে বিভিন্ন একটার সাথে একটা কানেকশন দিতেছি না। এখন এই তারগুলোর মাঝে দেখো এই যে এই অংশটা কি, এই অংশটা একটা সেমিকন্ডাক্টর না, পি টাইপ সাবস্ট্রেট। এখানে কি, এটা একটা কন্ডাক্টিং পাথ, এটা একটা কন্ডাক্টিং পাথ, এটা একটা কি কন্ডাক্টিং পাথ, মাঝখানে কি সেমিকন্ডাক্টর। এই পি টাইপ জি সাবস্ট্রেট, স্যার। এই পি টাইপ সাবস্ট্রেট নিজে একটা ইনসুলেটর। এটা কি, এটা তখন একটা ধরো যে কোনো একটা সাবস্ট্রেট সে তখন একটা কি করতেছে, একটা নিজে একটা ইনসুলেটর হিসেবে ট্রিট করতেছে। এক সেকেন্ড, হ্যাঁ দেখো ইনসুলেটর হিসেবে ট্রিট করতেছে। আর এই যে কন্ডাক্টিং পাথগুলো আছে, এই যে কন্ডাক্টিং পাথগুলো আছে এর ভিতর দিয়ে কি চার্জ ক্যারি করতেছে। ধরো আমি চার্জ ক্যারি করতেছি, এখানে মাইনাস ক্যারি করছি, তাহলে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করলো না, দেখো জি স্যার। এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করলো। আবার দেখো এই জায়গায় একটা ক্যাপাসিটর ফর্ম করলো। অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে কোনো একটা ইনসুলেশন থাকলে দুইটা ডিভাইসের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম করতেছে। তো এই সমস্ত কারণে আমাদের বলতে পারি যে যে কোনো ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে এক ধরনের স্ট্রে ক্যাপাসিট্যান্স ফর্ম করে। তো এই ধরনের ক্যাপাসিট্যান্সকে বলা হইতেছে স্ট্রে ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এটি বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে এখন আমরা সম্মিলিতভাবে বলতে পারি দি কিউমুলেটিভ ইফেক্ট অফ দিস ক্যাপাসিট্যান্স, অর্থাৎ এই দুইটা ক্যাপাসিট্যান্সের সংমিশ্রণে, অর্থাৎ যেটা হলো আমাদের এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইসের কারণে যে ক্যাপাসিট্যান্স ফর্ম করলো, এই ডিভাইসের নিজস্ব ক্যাপাসিট্যান্স, এবং এই দুইটা ক্যাপাসিট্যান্সের কারণে আমরা বলতে পারি ডিউ টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস এট দ্য ইন্টারনাল কনস্ট্রাকশন অফ অপারেশন অ্যাম্পলিফায়ার causes the gain to decrease as frequency increase। এই কারণেই আমরা কি করে আমাদের গেইনটা ডিক্রিজ করে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে। ঠিক আছে, এখন এই যে বিষয়গুলো বললাম, তাহলে এর আগে আমরা কিন্তু অপারেশন অ্যাম্পলিফায়ারের এক ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করছিলাম প্রথম দিকে, ক্লাসের প্রথম দিকে আমরা কিন্তু একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করাইছিলাম না, মনে আছে না? জি স্যার, হ্যাঁ। একটা অপারেশন অ্যাম্পলিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করছিলাম। এখন এই ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে আমরা প্রথম দিকে যেখানে ড্র করছিলাম সেখানে আমি এই ক্যাপাসিটিভ ইফেক্টটাকে আমি নেগলেক্ট করছিলাম। অর্থাৎ তখন যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল, ওই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল আমাদের লো ফ্রিকোয়েন্সির জন্য, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সি কম সেখানে ক্যাপাসিটিভ ইফেক্ট নাই। কিন্তু আমরা যদি হাই ফ্রিকোয়েন্সির জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে যাই, তাহলে যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা এইভাবে ড্র করতে পারি। এইখানে আমাদের ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ V1 V2, এখানে একটা আরআই হলো আমাদের ইনপুট রেজিস্ট্যান্স আরআই, আমরা বলতে পারি আউটপুট রেজিস্ট্যান্স R0, এখানে আউটপুট ভোল্টেজ A VID V0, আর এখানে আমরা বলতে পারি একটা ক্যাপাসিট্যান্স। ওই এই যে এতক্ষণ যে ক্যাপাসিটর গুলো আলোচনা করলাম তার ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিট্যান্স এখানে সি কে আমরা কল্পনা করি। তো এটাই হলো হাই ফ্রিকোয়েন্সি মডেল অফ এন অপারেশন অ্যাম্পলিফায়ার উইথ সিঙ্গেল ব্রেক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এটাই হলো আমাদের যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য হাই ফ্রিকোয়েন্সি মডেল। স্যার এটা তো হাই ফ্রিকোয়েন্সি মডেল বুঝলাম, কিন্তু স্যার এটা সিঙ্গেল ব্রেক ফ্রিকোয়েন্সি কেন? সিঙ্গেল ব্রেক ফ্রিকোয়েন্সি বলতে বুঝাইলাম সিঙ্গেল ব্রেক ফ্রিকোয়েন্সি, এটা তো মনে হয় আমি একদিন আলোচনা করছিলাম ওই যে মিডের আগে। সিঙ্গেল ব্রেক ফ্রিকোয়েন্সি হলো আমাদের যেমন ধরো এই চিত্রে
এই চিত্রে দেখো, এই যে এটা ব্রেক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে গেলে আমাদের গেইনটা 3 ডেসিবেল পর্যন্ত ডিক্রিজ হয়, ওই পর্যন্ত ওই ফ্রিকোয়েন্সিটাই হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। যে কোনো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ব্রেক ফ্রিকোয়েন্সি কোনটা? অর্থাৎ আমাদের গেইনটা যদি স্টেবল থাকে, স্টেবল থেকে 3 ডেসিবেল পর্যন্ত ডিক্রিজ হয়, অর্থাৎ ওই লেভেলটাই হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। তারপর থেকে কি হয়? তারপর থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে দেখা যায় যে আমাদের এই গেইনটা আমাদের হিউজ পরিমাণে কমা শুরু করে দেয়, বিভিন্ন ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বিভিন্ন ভাবে কমা শুরু করে দেয়, তাই না? আমাদের যে পর্যন্ত স্টেবল থাকে এটি হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। স্যার এখানে তো ব্রেক ফ্রিকোয়েন্সি 5 পর্যন্ত স্থির ছিল, তার ব্রেক ফ্রিকোয়েন্সি এখানে 5 হার্টজ। হ্যাঁ 5 হার্টজ। স্যার এটা কি কনস্ট্যান্ট 5 নাকি আরো হতে পারে এমন কিছু? যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য ব্রেক ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য, ঠিক আছে? যদি সেটা ইন্টারনালি কম্পেনসেটিং হয় তাহলে ব্রেক ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। আবার এক্সটারনালি কম্পেনসেটিং নেটওয়ার্ক ইউজ করে এই ব্রেক ফ্রিকোয়েন্সিকে আমরা কম বেশি করতে পারি, তাই না? যদি আমরা এক্সটারনালি কম্পেনসেটিং নেটওয়ার্ক ইউজ করি, এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, এই চিত্রে দেখো যে এক্সটারনাল কম্পেনসেটিং নেটওয়ার্ক ইউজ করে আমরা ব্রেক ফ্রিকোয়েন্সি কি করতেছি? কম বেশি করতেছি। এই যে এখানে ব্রেক ফ্রিকোয়েন্সি এখানে বাইরে গেল, এখানে ব্রেক ফ্রিকোয়েন্সি বাইরে গেছে, এখানে ব্রেক ফ্রিকোয়েন্সি দেখো কমে গেছে, এই একদম জিরো কাছাকাছি, এখানে দেখো একটু বাড়ছে, এই যে দেখো এখানে কিন্তু ব্রেক ফ্রিকোয়েন্সি এটা, তাই না? আমরা এক্সটারনাল কম্পেনসেটিং নেটওয়ার্ক ইউজ করে আমরা ব্রেক ফ্রিকোয়েন্সিকে কম বেশি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। তার একটা ফোন আসছে, আমি একটা ফোনটা আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলা তো? জি স্যার। আচ্ছা, এখন ওপেন লুপ ভোল্টেজ গেইন এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এখন এর আগে আমরা ওপেন লুপ ভোল্টেজ গেইন বের করছি, কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সিকে কনসিডার করি নাই। তো এখন আমরা ওপেন লুপ ভোল্টেজ গেইন বের করব ফ্রিকোয়েন্সিকে কনসিডার করে, ঠিক আছে? এখন এই মডেলটা নিলাম, এই হাই ফ্রিকোয়েন্সি মডেলটা আমরা এখানে নিলাম, আঁকলাম, নতুন করে ড্র করলাম। তো হাই ফ্রিকোয়েন্সি মডেল থেকে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি। এই যে কানেকশন, এই দেখো এটা একটা লোপ হইলো না, এটা কিন্তু একটা লোপ হয়ে গেছে। এক সেকেন্ড, এই যে এই পেন্সিলটা নেই, হ্যাঁ দেখো এখানে আমি ভোল্টেজ ডিভাইডার রুলটা ইউজ করি। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে এই আউটপুট ভোল্টেজ ভি নট এর মান নির্ণয় করি। এই আউটপুট ভোল্টেজ ভি নট মানে কি? আউটপুট ভোল্টেজ ভি নট হলো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাই না? জি স্যার। আউটপুট ভোল্টেজ ভি নট মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আচ্ছা, ইস্তিয়াকের মনে হয় বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছে। আচ্ছা দাঁড়াও, একটা ফিজিক্স স্যার ফোন দিচ্ছে, একটু তাহলে এখানে এই ক্যাপাসিটর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপটাই হলো এই ভি নট ভোল্টেজটা। তো এখানে আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে কি পাই? ক্যাপাসিটর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কি, এখানে এর রিঅ্যাকট্যান্স কি? এর রিঅ্যাকট্যান্স হলো এক্সসি, ক্যাপাসিটর একটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। তাহলে সুতরাং আমি বলতে পারি, তাহলে এর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ সমান সমান আমি বলতে পারি যে ক্যাপাসিটর একটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই টোটাল রিঅ্যাকট্যান্স ইনটু সাপ্লাই ভোল্টেজ, তাই না? ভোল্টেজ ডিভাইডার রুলের ফর্মুলাটা তো এটাই, অর্থাৎ যে যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করব সেই তার রিঅ্যাকট্যান্স বা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু সাপ্লাই ভোল্টেজ, এই তো। তাহলে আউটপুট ভোল্টেজ ভি নট সমান সমান বলতে পারি ক্যাপাসিটর অ্যাক্রসে, আমরা বলতে পারি যেহেতু ক্যাপাসিটর এই কারণে মাইনাস জে এক্সসি, তাই না? ইন্ডাক্টর হলে কি বলতাম? ইন্ডাক্টর হইলে বলতাম আমরা এক্সএল, হ্যাঁ প্লাস হইতো তখন, কিন্তু ক্যাপাসিটর যেহেতু মাইনাস জে এক্সসি,
তো মাইনাস জে এক্সি ডিভাইডেড বাই আর নট মাইনাস জে এক্সি সমান ইন্টু এ ভিআইডি। তো এখানে আমরা এখন ইকুয়েশনে আমরা দেখতেছি কি মাইনাস জে সমান সমান ইকুয়াল টু লিখতে পারি 1/j। মাইনাস জে সমান সমান 1/j না? কিভাবে হইলো এটা বলো? জি স্যার, মাইনাস জে সমান সমান 1/j কিভাবে লিখি? আচ্ছা এক সেকেন্ড, স্যার এটা যে এখানে মাইনাস জি আছে না, ওই যে ইনভার্স বুঝালে মানে স্যার 1/j উল্টা যায়, এইজন্য স্যার হ্যাঁ মানে মাইনাস জি এর কারণে হয়। তো এটা ওকে ছিল। হ্যাঁ দেখো 1/j উভয়কে যদি আমি এখানে এটাকে যদি আমি যে দিয়ে গুণ করি তাহলে কি থাকে? ধরো এই ইকুয়েশনটাকে যদি এক সেকেন্ড, আচ্ছা এই ইকুয়েশনটাকে যদি আমি জে দিয়ে গুণ করি, জে স্কয়ার ডিভাইডেড বাই জে জে আচ্ছা এখান থেকে বলতে পারি এই যে জে স্কয়ার সমান সমান -1, তাই না? জে স্কয়ার সমান সমান -1, এখান থেকে লিখতে পারি জে ইকুয়াল টু 1/j মাইনাস 1/j। তো এটা সমান সমান লিখতে পারি মাইনাস জে ইকুয়াল টু 1/j। ক্লিয়ার? জি স্যার। জে স্কয়ারের মানে কি? -1। তো এখান থেকে লিখতে পারি জে ইকুয়াল টু 1/j মাইনাস 1/j। এখান থেকে লিখতে পারি মাইনাস জে ইকুয়াল টু 1/j। এই কারণে মাইনাস জে ইকুয়াল টু 1/j। মাইনাস জে ইকুয়াল টু 1/j যদি হয় তাহলে x ইকুয়াল টু সমান কি 1/2 পাই fc। x সমান সমান লিখতে পারি 1/2 পাই fc। তো এই মানটা আমি এখানে বসাই দিলাম, মাইনাস জে সমান সমান 1/j এবং fc ইকুয়াল টু 1/2 পাই fc। তো এই মানটা ইকুয়েশনে বসাই দিলে আমরা পাইতাছি x এর জায়গায় 1/2 পাই fc আর মাইনাস j এর জায়গায় হইতাছে আমাদের 1/j। আচ্ছা 1/j কারণে এখানে দেখো যে যেটা নিচে এসে বললো। ক্লিয়ার? জি স্যার। মাইনাসটা ছেড়ে যায়, যেটা যে নিচে এসে বললো টুয়াইস জে পাই এফসি। এটুকু বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা ডিভাইডেড বাই অনুরূপভাবে এখানে কি কাজ করছি, এখানে কি কাজ করে 1/2 জে পাই এফসি ইনটু এ ইনটু ভিআইডি। এটা কত? এ ইনটু ভিআইডি। এটা কি? এটা হলো ওপেন লুপ গেইন আর ভিআইডি কা জিনিসটা কি? এই যে ইনপুট। আমরা কি জানি? আমরা জানি ইনপুট ভোল্টেজটা আউটপুটে এ গুণ এমপ্লিফাই হবে, তাই না? অর্থাৎ এই V1 এবং V2 এর মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স এটাকে বলছি ভিআইডি। এই ভিআইডি টা আউটপুটে কি হয়? এ গুণ এমপ্লিফাই হয়। তাহলে এই ইকুইভ্যালেন্ট ভোল্টেজটার মান কত হবে? এ ভিআইডি। এটা মান তো এ ভিআইডি হয়, তাই না? এ হলো আমাদের ওপেন লুপ গেইন এবং ভিআইডি হলো এই দুইটার মধ্যে ইনপুটটার মধ্যে ডিফারেন্স। তাহলে আউটপুট ভোল্টেজ হয়ে যাবে এ ভিআইডি ইনটু এত। সুতরাং এই ইকুয়েশন থেকে সিম্পলিফাই করলে পাই এ ভিআইডি ডিভাইডেড বাই 1 প্লাস জে টুয়াইস পাই এফ আর নট সি। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, লসাগু করো, লসাগু করে কাটাকাটি করো, দেখবা এ ভিআইডি ডিভাইডেড বাই 1 প্লাস জে টুয়াইস পাই এফ আর নট সি। এটা সিম্পলিফাই করতে পারবো না এখান থেকে এই লাইন? স্যার এখানে কি 1/2j পাই fc কি কাটাকাটি যায় নিচেরটার উপর? দেখো কাটাকাটি যায় ঠিক সেম জিনিসটা আসবে। মানে যতগুলো এটা লসাগু করবা, যে এই দুইটা মানে নিচের দুইটা টার্মে যোগ করবা, লসাগু করে যোগ করবা, যোগ করে উল্টাই দিবা, উল্টাই দিলে দেখবা কাটাকাটি যাইতেছে, কাটাকাটি যায় দেখবা এই টার্মটা থাকতেছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এটা বাসায় করো, না পারলে আমি দেখাই দিব পরে। ওকে, তাহলে এটা হলো আমাদের আউটপুট, তাই না? সুতরাং এখান থেকে আমরা বলতে পারি, ক্লিয়ার করি, হ্যাঁ, তো এখান থেকে আমি বলতে পারি হেন্স দি ওপেন লুপ ভোল্টেজ গেইন ইজ, সুতরাং এখানে যেহেতু আমাদের আউটপুট ভোল্টেজ পাইলাম, আমাদের ইনপুট ভোল্টেজ পাইছি ভিআইডি, সুতরাং গেইন মানে কি? ওপেন লুপ গেইন হলো আউটপুট বাই ইনপুট, সুতরাং ভি নট বাই ভিআইডি।
সুতরাং এখান থেকে বলতে পারি AOLF সমান সমান V নট বাই VID। AOLF F কেন বললাম, কারণ এই গেইনটা ফ্রিকোয়েন্সির একটা ফাংশন, তাই না? জি ফ্রিকোয়েন্সি হ্যাঁ, চেঞ্জ হওয়ার সাথে সাথে frequency। আমাদের গেইনটা চেঞ্জ হইতেছে, যেহেতু এই গেইনটা ফ্রিকোয়েন্সির একটা ফাংশন, সে কারণে এখানে AOL ফাংশন অফ F, তাই না? F এর একটা ফাংশন ক্রিয়েট করলাম এখানে, সুতরাং বলতে পারি V নট ডিভাইডেড বাই VID। তো এখানে জাস্ট মান বসাই দিলাম, V নট এবং VID মান বসাই দিলাম, মান বসাই দিলে A ডিভাইডেড বাই 1 প্লাস J টুয়াইস বাই F R নট C আসে, যেখানে আমরা বলতে পারি F নট ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই R নট C, যেখানে যেখানে আমরা F নট বলতে পারি 1 বাই টুয়াইস বাই R নট C। হ্যাঁ হ্যাঁ, এই F নটটাই হলো আমাদের কি, এই F নটটাই হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। এই F নটটা কি আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি। সুতরাং আমরা বলতে পারি গেইন সমান সমান A বাই 1 প্লাস J ইনটু F বাই F নট। এখানে দেখো এটার সাথে মিলাও, এটার সাথে মিলাইলে আমরা যদি 1 বাই টুয়াইস বাই R নট C কে F নট ধরি, তাহলে এটাকে আমি F বাই F নট আকারে প্রকাশ করতে পারি। এই ইকুয়েশনটাকে F বাই F নট আকারে আমি ইজিলি প্রকাশ করতে পারি। এই যে এই ইকুয়েশনটাকে আমি এই ইকুয়েশন আকারে ইজিলি প্রকাশ করতে পারি যদি F নট ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই R নট C আমি বসাই। ঠিক আছে, এখানে জাস্ট একবারে ক্যালকুলেশন করে দিছে, সহজ ক্যালকুলেশন, একটু মাথা কাটাও তাহলেই পারবা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেছি AOLF, এটা কি, এটা হলো ওপেন লুপ ভোল্টেজ গেইন এজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। এটা ফ্রিকোয়েন্সির ফাংশন হিসেবে ওপেন লুপ ভোল্টেজ গেইন, যেখানে এটা হলো আমাদের ওপেন লুপ গেইন এট 0 হার্টজ। অর্থাৎ এটা কি, এটা হলো ওপেন লুপ গেইন এট 0 হার্টজ। এখানে আমরা ফ্রিকোয়েন্সি কনসিডার করছি, ফ্রিকোয়েন্সির ফাংশন হিসেবে গেইন এটা, আর এটা হলো 0 হার্টজের জন্য গেইন এটা। আর এফটা কি, অপারেটিং ফ্রিকোয়েন্সি। অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে হলো যেটা ভেরিয়েবল আর কি, ফাংশনের ভেরিয়েবলটা এফ। আর এফ নটটা কি, এফ নটটা হলো ব্রেক ফ্রিকোয়েন্সি অফ দি অপারেশন অ্যাম্পলিফায়ার। অপারেশন অ্যাম্পলিফায়ারের ব্রেক ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য একটা ফিক্সড ব্রেক ফ্রিকোয়েন্সি থাকবে, অর্থাৎ যে কোনো অপারেশন অ্যাম্পলিফায়ারের ব্রেক ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকবে, তাই না? আমরা কি দেখলাম, যে কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য ব্রেক ফ্রিকোয়েন্সি ফিক্সড, পার্টিকুলার একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য সেটাই হলো আমাদের এফ নটটা। কারোর জন্য হলো 5 হার্টজ, কারোর জন্য 10 হার্টজ, মানে আমাদের ডিপেন্ড করতেছে কি টাইপের কম্পেনসেটিং নেটওয়ার্ক এখানে কানেক্টেড করা আছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটা বুঝতে পারছো তো? জি স্যার। তো এইভাবে স্যার আজকে এই পর্যন্ত থাক। শেষ প্রায় আমি শেষ করতেছি। তাহলে আমরা কি বলতে পারি, দি ওপেন লুপ গেইন অ্যামপ্লিটিউড ইজ, এখন এটাকে জাস্ট এখন ম্যাগনিটিউড নিলাম, এটাকে আমি জাস্ট ম্যাগনিটিউড নিলাম, মডুলাস ভ্যালু নিলাম। মডুলাস ভ্যালু নিলে জাস্ট এই যে এখানে জাস্ট এটা মডুলাস করবা, মডুলাস করলে কি হয়, রুট স্কয়ার হয়, মডুলাস করলে রুট স্কয়ার হয়, জাস্ট মডুলাস ভ্যালু নিলা এবং এটা ফেস অ্যাঙ্গেল নিলা। ফেস অ্যাঙ্গেল বের করার সিস্টেম কি, ট্যানজেন্ট নিবা, অর্থাৎ tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স, হ্যাঁ y বাই x, জাস্ট ট্যানজেন্ট ভ্যালু নিবা। ট্যানজেন্ট ভ্যালু নিলে তোমরা পাওয়া গেলা হলো আমাদের ফেস অ্যাঙ্গেল। তাহলে এটাকে যদি ডেসিবেলে প্রকাশ করতে চাই তখন জাস্ট 20 লগ ডেসিবেলে প্রকাশ করবা। আমরা ডেসিবেলের ফর্মুলা জানি, আমরা লগারিদম স্কেলে প্রকাশ করব তখন, তাহলে এটা ডেসিবেল স্কেলে প্রকাশ হয়ে যাবে। আর ব্রেক ফ্রিকোয়েন্সির জন্য আমরা জানি ব্রেক ফ্রিকোয়েন্সি সমান ইউনিটি গেইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই এ, মানে ওপেন লুপ গেইন। সুতরাং এখানে হলো এ হলো এটা ইউনিটি গেইন ব্যান্ডউইথ, এটা তো আমরা জানি, এটা আগে করে আসছি। ব্রেক ফ্রিকোয়েন্সি সমান ইউজিবি ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা একটা নতুন টপিক শুরু করব। ঠিক আছে স্যার আমি বলি, স্যার একটা কথা বলি, মানে স্যার নতুন স্যার আমার 3টা অ্যাসাইনমেন্ট করা হয়েছে, মাল্টিপ্লাগও বানানো হয়েছে, শুধু স্যার ওই যে প্রজেক্টের প্রপোজালটা স্যার আমার লিখা হয় নাই। আমি ওই জন্য স্যার 2-3 দিন সময় চেয়েছি, কালকে স্যার মেসেজ সিন করছে, অ্যানসার দেয়। আচ্ছা, তোমার যদি এরকম প্রবলেম থাকে তাহলে তুমি স্যারের সাথে ফোন দিবা, স্যারকে যদি মেসেজ না দেয় আনসার দেয় ফোন দিবা। ঠিক আছে স্যার আপনি বলে দিন স্যারকে। আচ্ছা আমি বলে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।